গল্পের শুরুতেই দেখা যাবে প্রিয়ম্বতা স্বস্তিককে বলছে, আচ্ছা তুমি সকালে কি ব্রেকফাস্ট করো, কি দিয়ে নাস্তা করো তুমি? তখন স্বস্তিক বলছে, আমি এই সকালে কি ব্রেকফাস্ট করি সেটাই তো মনে পড়ছে না, তবে আমি এই পরোটা মিষ্টি এসব কিছু খাই না। এ কথা শুনে তখন টিপ বলছে, তুমি কি এই স্যান্ডউইচ খাও? এই কথা শুনে তখন স্বস্তিক বলছে, হ্যাঁ আমি স্যান্ডউইচ খাই। এই কথা শুনে টিপ সেই গীতার বলা কথাগুলোই মনে করতে থাকে আর খুবই কষ্ট পেতে থাকে আর বিরক্ত বোধ হতে থাকে। আর তখনই গিয়ে স্বস্তিককে অনেক জোরে একটা চড় মারে। আর তখন এটা দেখেই তো প্রিয়ম্বতা অনেক অবাক হয়ে যায়। তখন প্রিয়ম্বতা টিপের দিকে তাকিয়ে আছে আর ওইদিকে দেখা যাবে স্বস্তিক টিপকে বলছে, তুমি আমাকে মারলে টিপ, তুমি আমাকে কেন মারলে? আমি তো তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি, তাহলে তুমি আমাকে কেন মারলে? কি হলো, চুপ করে কেন আছো? বলো বলো কেন মারলে আমাকে? এভাবে বাড়ি ডেকে বাড়ি বয়ে এসে এভাবে অপমান না করলেও তো পারতে। তখন দেখা যাবে প্রিয়ম্বদা সেখানে এসে টিপকে বলছে, এই টিপ তুমি কি পাগল হয়ে গেছো? কি করলে তুমি এটা? নিজের স্বামীর গায়ে কেউ হাত তোলে? তখন দেখা যাবে টিপ বলছে, আমি বাধ্য হয়ে মেরেছি, আমার খুব ভয় করছে। এ কথা শুনে অনেক অবাক হয়ে যায় প্রিয়ম্বদা আর স্বস্তিক। তখন টিপ দৌড়ে গিয়ে স্বস্তিককে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি তোমাকে হারাতে পারবো না সঞ্জয়, যে কোনো কিছুর বিনিময়ে হোক তোমাকে আমি আমার কাছে রেখে দেব, আমি তোমাকে হারাতে পারবো না সঞ্জয়, আমি তো তোমাকে ভালোবাসি। শোনো, আমি তোমাকে ভালোবাসি, তুমি তো বিশ্বাস করো। তাহলে আজকে থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে, তোমাকে আমি যা খেতে বলবো তাই খাবে, না হলে কিন্তু আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। আজকে থেকে তুমি ব্রেকফাস্টে চা খাবে আর কিচ্ছু না, আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে, তাই করবে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না সঞ্জয়। তখন স্বস্তিক বলছে, তুমি এমন কেন করছো টিপ? তখন টিপ বলছে, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। এই কথা বলে কাঁদতে থাকে। আর ঠিক তখনই গীতা ফোন করতে তখন টিপ ফোনটা রিসিভ করে অনেক রেগে যায়, বলছে, তুমি কেন ফোন করেছো? তখন দেখা যাবে গীতা বলছে, আসলে স্বস্তিক বাবু কি শ্যাম্পু ব্যবহার করে, কি সাবান ব্যবহার করে সেগুলি বলার জন্য ফোন করেছি। তখন টিপ বলছে, এই শোনো, তোমার কোনো টিপস আমার দরকার নেই, আর তোমাকে আমি বলেছি না ও স্বস্তিক নয়, ও সঞ্জয়, তাই ওকে নিয়ে বেশি মাতামাতি করো না। আর নেক্সট টাইম তুমি এসব কথা আমাকে বলার জন্য ফোন করবে না। যদি তুমি ভদ্র ঘরের বউ হয়ে থাকো আর যদি তুমি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকো তাহলে নেক্সট টাইম আমাকে আর কল দিয়ে বিরক্ত করবে না। একথা বলে ফোনটা রেখে দেয় টিপ। আর ওইদিকে দেখা যাবে টিপ তো অনেক রেগে আছে। টিপ রেগে রেগে বলছে, আমি সঞ্জয়কে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। ওই গীতা কি ভেবেছে গীতা আমাকে হারিয়ে সঞ্জয়কে ওর করে নেবে? কিছুতেই না, ও সঞ্জয়, ও স্বস্তিক নয়। এই কথাগুলো বলতে থাকে টিপ। ওইদিকে দেখা যাবে গীতা বলছে, আমি জানি উনি স্বস্তিক বাবু, আর উনি তো বললো যে উনি সকালে চা খান না, কফি খান, আমার স্বস্তিক বাবুর মতোই। আর ঠিক তখনই সেখানে মেহেক আসে। মেহেক এসে বলছে, তুমি কার সাথে কথা বললে গীতা বৌদি? আর তখন গীতা বলছে, কে? মেহেক। তখন মেহেক বলছে, হ্যাঁ আমি। তুমি কি টিপের সাথে কথা বললে? তখন গীতা বলছে, হ্যাঁ। তখন মেহেক বলছে, সঞ্জয় নামে যে স্বস্তিক দাদা সে কি কফি খায়? আর তখনই দেখা যাবে গীতা বলছে, হ্যাঁ। তখনই প্রলয় কাকা বলছে, আচ্ছা তাহলে ও ব্রেকফাস্টে নিশ্চয়ই স্যান্ডউইচ খায়? তখন গীতা বলছে, হ্যাঁ। দেখুন ছোটকা, আমি শিওর যে ওটা আমাদের স্বস্তিক বাবু, উনি সঞ্জয় নয়। তখন দেখা যাবে অঙ্কিত বলছে, তাহলে এটা তো প্রমাণ করা অনেকটাই ডিফিকাল্ট। তখন প্রলয় কাকা বলছে, না একদমই না, আমাদের গীতার কাছে এটা কোনো বিষয়ই না। তখন দেখা যাবে মেহেক বলছে, আচ্ছা গীতা বৌদি তুমি প্রমাণ করতে পারবে? তখন দেখা যাবে গীতা বলছে, হ্যাঁ প্রমাণ তো আমাকে করতেই হবে। আমি আমার স্বামীর জন্য না, একজন স্ত্রী হিসেবে স্বামীকে পাওয়ার জন্য বলছি না, আমি আমার সন্তানের পিতাকে আনার জন্য বলছি, আমার সন্তানের পিতার অধিকার ছিনিয়ে আনতে চাইছি। একথা শুনে তখন প্রলয় কাকা বলছে, গীতা তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি পারবে, তুমি পারবে। তখন দেখা যাবে গীতা বলছে, হ্যাঁ আমাকে পারতেই হবে। তখন প্রলয় কাকা বলছে, আমার মনে হচ্ছে একটু কঠিন হয়ে গেল বিষয়টা, কারণ তোমার বিপক্ষে ওই যে ভোজন মিত্তির দাঁড়িয়েছে তোমার বিপক্ষে। তখন গীতা বলছে, তাতে আমার কিছুই যায় আসে না, তবে ও যদি হয় সাপ আর আমি হব ঈগল, কারণ সাপ আর ঈগল কিন্তু পাশাপাশি লড়াই করে না, সাপ নিচে লড়াই করে মাটিতে আর ঈগল আকাশে। আমি ওকে থাবা দিয়ে আকাশে উড়িয়ে দেব, আর ওই আকাশে সাপের কোনো শক্তি চলে না। আর এই কথা বলতে তখন দেখা যাবে অঙ্কিত বলছে, আপনি পারবেন। ঠিক তখনই দেখা যাবে গীতার মোবাইলে ফোন আসে। আর তখন ফোনটা করেছে ভোজন মিত্তির ফোনটা করতেই তখন বলছে, কি গীতা কেমন আছিস? তখন গীতা বলছে, কেন, তোকে কেন বলবো? তবে শুনে রাখ ভোজন মিত্তির, তুই কিন্তু এই কেসটা হারবি, তাই আমি বলি কি তুই এই কেসটা থেকে সরে যা। তখন ভোজন মিত্তির বলছে,
পৃথিবীতে এখনো কেউ জন্ম নেয়নি যে এই ভোজন মিত্তিরকে হারাতে পারে। ভোজন মিত্তির কেস জেতার জন্য যা খুশি তাই করতে পারে, সেটা তো তুই ভালো করে জানিস। আর তুই না প্রেগনেন্ট, তুই তোর বেবিটাকে নিয়ে চিন্তা কর। তখন এই কথা শুনে তখন গীতা অনেক রেগে যায়, বলছে তুই আমাকে থ্রেট করছিস? তখন ভোজন বলছে হ্যাঁ, তোকে আমি থ্রেট করছি। তোকে বাড়িতে, রাস্তাঘাটে, কোর্টে, সব জায়গায় আমি থ্রেট করব, তুই দেখে নিস। আর আমি আমার কথাও রাখবো। তখন গীতা বলছে তুই এই কেসটা হারবি, আমি তোকে কথা দিচ্ছি। তখন ভোজন মিত্তির বলছে তুই কিন্তু মরীচিকার পিছু ছুটছিস। তখন গীতা বলছে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তখন ভোজন মিত্তির বলছে ও কিন্তু তোর স্বস্তিক নয়, ও সঞ্জয়। তখন গীতা বলছে ঠিক আছে, সেটা না হয় কোর্টেই প্রমাণ হয়ে যাবে। তখন ভোজন মিত্তির বলছে তাহলে বাজি লাগ যে এই কেসটাতে আমি জিতবো। তখন গীতা বলছে ঠিক আছে, বাজি ধরলাম, এই কেসটাতে আমি জিতবো আর তোকে হারিয়ে দেখিয়ে দেব। এই কথা বলতে তখন দেখা যাবে ফোনটা রেখে দেয় গীতা। তারপর দেখা যাবে ভোজন মিত্তির টিপকে বলছে আমি আপনাদের যা যা শিখিয়ে দেবো আপনারা ঠিক তাই তাই বলবেন, আর আপনি আপনার স্বামীকে সবকিছু বুঝিয়ে দেবেন, দরকার পড়লে শিখিয়ে পড়িয়ে আনবেন, কোর্টে যেন আমার বলা কথাগুলোই বলে। তখন টিপ বলছে কিন্তু কোর্টের অর্ডার হয়েছে, ওকে তো আমার বাড়িতে রাখা যাবে না, ওকে অন্য কোথাও পাঠিয়ে দেবে। তখন ভোজন মিত্তির বলছে কিন্তু ফোনটা তো থাকবে, আপনি ওকে ফোনে সবটা বুঝিয়ে দেবেন, একদম বলে দিচ্ছি কোনো কথার নড়চড় হবে না, এই কেসটাতে আমিই জিতবো আর আপনার সঞ্জয় আপনারই থাকবে। ওইদিকে দেখা যাবে কৃপানের বাবা কৃপানকে বলছে টিপদের বাড়ি থেকে কোর্ট হচ্ছে 40 মিনিটের দূরত্ব, এই 40 মিনিটেই তোমাদের যা করার করে নিতে হবে। তখন কৃপান বলছে তুমি কোনো চিন্তা করো না ড্যাড, এই 40 মিনিটেই হয়ে যাবে আর আমরা স্বস্তিককে উড়িয়ে দেব। তখন কৃপানের বাবা বলছে এটাই কিন্তু সুযোগ, না হলে কিন্তু তোমরা আর পার পাবে না বলে দিলাম। আর তখন কৃপান বলছে তুমি একদম চিন্তা করো না ড্যাড, ও সঞ্জয় হোক বা স্বস্তিক, ওকে উড়িয়ে দেব, না হলে তো আমরা ফেসে যাব। তখন কৃপানের মা এসে বলছে তোমাদেরকে আমি বলছি এবার এসব কিছু বন্ধ করো। এই কথা বলে কৃপানের বাবার কাছে গিয়ে বলছে তোমাকেও বলছি তুমি কিন্তু এগুলো করে রাজনীতিটা হারিয়েছো, হাতছাড়া করেছো, এখন আবার ছেলের মাথাটা বসে বসে খাচ্ছো, এমনটা করো না, ছেলেদের ভবিষ্যৎটা নষ্ট হবে। এই কথা বলতে কৃপানকে বলছে। তখন কৃপান বলছে না মা, তুমি বুঝতে পারছো না, ও যদি স্বস্তিক হয় আর আমি শিওর যে ও স্বস্তিক, আর ও একবার যদি কোর্টে পৌঁছে যায় তাহলে কিন্তু দিদিভাইয়ের অনেক দুঃখ আছে, দিদিভাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। কারণ স্বস্তিক যদি একবার বলে দেয় যে ওকে খুন করার পেছনে দিদির হাত আছে, তাহলে দিদিকে আর কেউ বাঁচাতে পারবে না, তোমাকে আমি কথা দিচ্ছি। দিদি তো বিদেশে চলে যাবে, গীতাকে উড়িয়ে দেবে, গীতার বাচ্চাটা নিয়ে ও বিদেশে চলে যাবে, তারপর আর কোনো সমস্যা হবে না। তখন দেখা যাবে কৃপানের বাবা বলছে ঠিক আছে, তোমাদের হাতে 40 মিনিট সময় থাকবে। এই কথা বলেই সেখান থেকে চলে যায়। তখন কৃপান বলছে 40 মিনিট না, 40 সেকেন্ডে কাজ হয়ে যাবে। ওইদিকে এইসব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছে পদ্ম। ওইদিকে দেখা যাবে কোর্টে যাওয়ার জন্য গীতা তৈরি হচ্ছে, আর তখনই টিপের বলা কথাগুলো মনে করতে থাকছে গীতা। গীতা স্বস্তিকের বলা কথাগুলো মনে করছে আর ভোজন মিত্রের কথাগুলো মনে করছে। আর ঠিক তখনই সেখানে মেহেক আসে, আর মেহেক এসে গীতাকে বলছে তুমি কি কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছ আর তুমি একাই যাবে? তখন গীতা বলছে হ্যাঁ, এই লড়াইটা আমার, তাই আমাকে একাই যেতে হবে, আজকে কোর্টে প্রমাণ করতেই হবে ও যে সঞ্জয় নয়, আমাদের স্বস্তিক বাবু। আর তখনই সেখানে বাড়ির সকলেই চলে আসে। আর তখন প্রলয় কাকা বলছে শোনো গীতা, আমি তোমাকে বলছি এভাবে জেদ করো না, তোমার সেফটির প্রয়োজন আছে, তুমি বরং বড়বাবুকে ফোন করো, তোমাকে সিকিউরিটি দিতে হবে, তোমাকে সকলেই টার্গেট করে আছে। আর এখন তো নতুন একজন যোগ দিয়েছে, সে হচ্ছে টিপ, আর টিপের কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো না, ওর নানান ধরনের ছেলেদের সাথে সম্পর্ক ছিল আর তারা কিন্তু অনেক হাই লেভেলের, তাই আমি তোমাকে বলছি তোমার রিস্ক আছে। তখন দেখা যাবে রাকা কাকিমণি বলছে গীতা তুমি কিন্তু জেদ করছো, এত জেদ ভালো না, তুমি কিন্তু প্রেগনেন্ট, তোমার সন্তানের কথাটা তুমি একবার ভাবো। তখন গীতা বলছে আমি আমার সন্তানের কথা ভেবে এসব কিছু করছি, না হলে আমি এসব কিছু করতাম না, যেখানে আমার স্বামী অস্বীকার করছে সবটা। তখন মেহেক বলছে আমি সেটাই বুঝতে পারছি না কেন ও সবকিছু এভাবে অস্বীকার করছে, আর গীতা বৌদি তুমি প্রমাণ করতে পারবে? তখন দেখা যাবে এলিন বলছে সত্যি গীতা বৌদি তুমি বলো না, তুমি প্রমাণ করতে পারবে, আমাদের দাদাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবে? এখন প্রলয় কাকা বলছে হ্যাঁ গীতা পারবে, গীতার কাছে সবই সম্ভব, আমি জানি গীতা এই কেসটা ঠিক জিতে যাবে। তখন গীতা বলছে হ্যাঁ, এই কেসটা তো আমাকে জিততেই হবে, কারণ এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা কেস। তখন মেহেক বলছে গীতা বৌদি তুমি বরং আমাদের বাড়ির গাড়িতে নিয়ে যাও। তখন গীতা বলছে না, আমি সারা জীবন লড়াই করে এসেছি, আমার লড়াইয়ে কেউ আমার পাশে ছিল না, শুধু দুজন মানুষ ছিল, সে হচ্ছে ছোটকা আর মেহেক, এই দুজন ছাড়া আমি আমার পাশে কাউকে পাইনি, না শ্বশুরকে পেয়েছি, না আমার বাবা বা দিদিকে পেয়েছি, কাউকে
কাউকে পাইনি, আমার কাউকে দরকার নেই, এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে পদ্ম চলে আসে, আর পদ্ম এসে বলছে, আচ্ছা উকিল দিদিমণি কোথায়? এই কথা শুনে সকলে বলছে, ও তো এইমাত্রই চলে গেল ওভার করে। এই কথা শুনেই তো অনেক অবাক হয়ে যায় পদ্ম। তখন প্রলয় কাকা বলছে, পদ্ম তোকে এমন কেন দেখাচ্ছে, কি হয়েছে তোর? তখন পদ্ম বলছে, উকিল দিদিমণির রিস্ক আছে, ওকে মারার প্ল্যান করছে আমাদের শ্বশুরবাড়ির লোকজন, কৃপান আর তার বাবা। এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় প্রলয় কাকা। তখন অঙ্কিত বলছে, ছোটকা তাহলে তো অনেক বড় বিপদ, তাহলে আমি যাচ্ছি, দেখি উনি কত দূর গেল, আমি তো গেলে কিছু একটা করতে পারবো। তখন প্রলয় কাকা বলছে, ও তো গাড়ি করে চলে গেছে, তুমি গিয়ে পাবে না। এই কথা বলে বড়বাবুকে ফোন করে বড়বাবুকে বলছে, গীতা বেরিয়ে গেছে কোর্টে, কিন্তু ওর রিস্ক আছে, ওকে মারার প্ল্যান হচ্ছে, আপনারা যে করে হোক গীতাকে বাঁচান। এই কথা বলতে তখন বড়বাবু অনেক অবাক হয়ে যায়। তখন বড়বাবু বলছে, কি বলছেন কি আপনি? গীতার রিস্ক আছে, কে মারার প্ল্যান করছে গীতাকে? তখন প্রলয় বলছে, পদ্ম তো এসে তাই বললো, ওর শ্বশুরবাড়ির লোকজন নাকি মারার প্ল্যান করছে গীতাকে। তখন বড়বাবু বলছে, ঠিক আছে, আমি কিছু একটা করার ব্যবস্থা করছি। ওইদিকে এইসব কিছু দেখে তো ভীষণ ভয় পেতে থাকে পদ্ম। ওইদিকে দেখা যাবে আদালতে টিপকে প্রশ্ন করা হলে তখন টিপ বলছে, সঞ্জয়ের বাবা মার নাম বলতে তখন গীতা বলছে, ইওর অনার, আমি সঞ্জয়ের বাবা মাকে এই কোর্টে আসার জন্য অনুরোধ করছি। তখন ভোজন মিত্তির বলছে, ইওর অনার, তারা কার অ্যাক্সিডেন্টে বহু বছর আগেই মারা গেছে। তখন গীতা বলছে, আচ্ছা কার অ্যাক্সিডেন্ট যে হয়েছে তার কোনো প্রমাণ আছে? যদি ওনারা প্রমাণ করতে পারে যে সত্যি ওনারা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে কিন্তু আমি মেনে নেব। এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায় টিপ।